শুরু হলো সব খবর উইথ জেডএসআরএম। কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় রেকর্ড 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ হারালেন 60 জন। গত 24 ঘন্টায় 341 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 1572 জন। দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। জানান, মারা যাওয়া 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন। এদের মধ্যে 6 জনই ঢাকার, বাকিরা বাইরের। নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় 2019 জনের করোনা পরীক্ষা করা হয়েছে, তবে 24 ঘন্টায় কেউ সুস্থ হননি। নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। 10 জন যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স 70 থেকে 80 একজন, 61 থেকে 70 5 জন, 51 থেকে 60 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে একজন। 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন, ঢাকায় 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। গেল 24 ঘন্টায় স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ বিভিন্ন স্থানে অন্তত 34 জনের করোনা শনাক্ত হয়েছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, জেলায় 18 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 13 জনই স্বাস্থ্যকর্মী। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন জানান, মকসুদপুর থানার 7 পুলিশ সদস্য সহ 8 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। তাদের উপজেলা পর্যায়ে আইসোলেশনে পাঠানো হয়েছে। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছেন 3 স্বাস্থ্যকর্মী। এছাড়া মুন্সিগঞ্জে 5 ও শরীয়তপুরের 1 জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে সোনিয়া আক্তার নামে একজন মারা গেছেন। বুধবার রাতে কালিয়া উত্তরপাড়া গ্রামের বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুস সাত্তার। তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে গৃহবধূর স্বজন ও আত্মীয়দের। এদিকে করোনা সতর্কতায় বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণার পরও নির্দেশনা অমান্য করে নানা অজুহাতে ঘোরাফেরা করছে অনেকেই। বেশিরভাগ জেলা ও বিভাগীয় শহরে সকাল থেকে সমাগম দেখা গেছে। অযথা যারা ঘোরাঘুরি করছেন তাদের কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। এর মাঝেই অনেকে নানা অজুহাতে বের হচ্ছেন। বিশেষ করে বাজার এলাকায় মানা হচ্ছে না শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা। জরুরি সেবা ছাড়া কেউ জেলায় প্রবেশ করতে পারবে না, বেরো হতে পারবে না বলে জানিয়েছে প্রশাসন। এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ জেলা ও এলাকা ভিত্তিক লকডাউন চলছে বেশিরভাগ এলাকায়। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে, অথচ সেই জেলার চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জামের অভাব। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা বিভাগের 9টি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি করোনা প্রতিরোধে সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ দেন। প্রয়োজনে সদ্য অবসরে যাওয়া চিকিৎসক, নার্সদের সেবায় ফেরানোর আহ্বান জানান তিনি। কেউ আক্রান্ত হলে তার প্রতি অমানবিক আচরণ করা যাবে না। করোনায় সম্ভাব্য মন্দার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে আগেভাগেই পরিকল্পনা নেওয়া হয়েছে। দেয়া হবে নতুন করে 50 লাখ রেশন কার্ড। আমরা যে 50 লক্ষ রেশন কার্ড আরও অতিরিক্ত দেব, সেখানে আমাদের সামাজিক সুরক্ষা যারা পাচ্ছে বা যাদের ইতিমধ্যে রেশন কার্ড আছে তাদের বাদ দিয়ে যারা সত্যিকার যাদের প্রয়োজন তাদের নামটা যেন তালিকায় থাকে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করি জনগণের জন্য। কে কোন দল করলো, কে আমার পক্ষে, কে আমার পক্ষে না, কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনার মেনে ঘরে বসে তারাবি পড়েন, নিজের মন মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন আল্লাহ সেটাই কবুল করবেন। নারায়ণগঞ্জের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী আমির হুসাইন স্মিথ যুক্ত হয়েছেন আমার সঙ্গে।
স্মিথ, আজ প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জামের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এরপর পরিস্থিতির কোনো উন্নতি হলো কিনা সার্বিক অবস্থা জানান। সৌমিত্র, আপনি ঠিকই বলেছেন। আজকে ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের সাথে প্রধানমন্ত্রীর যে ভিডিও কনফারেন্স ছিল, সেখানে কিন্তু নারায়ণগঞ্জের সঠিক চিত্রটি 300 শয্যা হাসপাতালের যিনি আবাসিক চিকিৎসক শামসুদ্দোহা সঞ্জয় তিনি তুলে ধরেছেন। তারপর কিন্তু প্রধানমন্ত্রী কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন, বিরক্ত হয়েছেন। সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি। অর্থাৎ নারায়ণগঞ্জের যে চিত্র, প্রকৃত চিত্র, সেটি কিন্তু আজকে প্রধানমন্ত্রীর কাছে ফুটে উঠেছে। সেই কারণে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সেই সমস্ত নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন, ল্যাব স্থাপন করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি যে সমস্ত সামগ্রী ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দরকার, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এসে পৌঁছেনি, তবে আজকের মধ্যে বা কালকের মধ্যে এসে পৌঁছবে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগের লোকজন নিশ্চিত করেছেন। আর আরেকটি তথ্য জানিয়ে রাখি, নারায়ণগঞ্জে গত 8ই মার্চ থেকে এখন পর্যন্ত 266 জন লোক কিন্তু আক্রান্ত হয়েছেন। 15 জন লোক সরকারি যে হিসাব, সেই হিসাবে মারা গিয়েছেন। এতেই বোঝা যায় যে নারায়ণগঞ্জে করোনার পরিস্থিতি কতটা ভয়াবহ বিস্তার লাভ করেছে। কিন্তু সেই তুলনায় কিন্তু মানুষের মধ্যে যেরকম সচেতনতা থাকার কথা, সেটি আমরা লক্ষ্য করছি না। মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাত তুলে কিন্তু রাস্তায় বেরোচ্ছেন, কেনাকাটার কথা বলে রাস্তায় বেরোচ্ছেন। আজকে আমরা র্যাবের মোবাইল কোর্ট এসেছিল, সেখানে 23টি মামলা হয়েছে, 90,000 টাকা জরিমানা করেছে। তারপরেও কিন্তু মানুষকে আসলে ঘরমুখী রাখা যাচ্ছে না। তার আরেকটি কারণ হচ্ছে দরিদ্র সাধারণ মানুষ যারা ত্রাণ পায়নি। বিভিন্ন, আপনি জানেন যে নারায়ণগঞ্জে প্রায় 350-এর মতো ইট ভাটা রয়েছে, রিক্সা চালক আছে, তারপরে আপনার গার্মেন্টস কর্মী আছে। তাদের কাছে কিন্তু এখন পর্যন্ত সমষ্টিগতভাবে ত্রাণ পৌঁছেনি, যেই কারণে কিন্তু রাতের আধারে অনেক মানুষ নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ রাতের বেলাও এই পর্যন্ত প্রায় 600 থেকে 700 মানুষকে আটক করে স্ব জায়গায় পাঠিয়ে দিয়েছে। যে কারণে কিন্তু নারায়ণগঞ্জকে যে ডেঞ্জার জোন হিসাবে চিহ্নিত করা আছে, সেই ডেঞ্জার জোনকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া উচিত ছিল, সেই ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বিধায় কিন্তু নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি এতটা ভয়াবহ ধারণ করেছে। সৌমিত্র, আশা করছি কাল নাগাদ এই সুরক্ষা সরঞ্জাম সেগুলো পৌঁছে যাবে চিকিৎসকদের কাছে। স্মিত, আপনাকে ধন্যবাদ। বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় রেকর্ড প্রায় 8,000 মানুষ প্রাণ হারালেন করোনা ভাইরাসে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে 85,000 মানুষের শরীরে। সবচেয়ে বেশি সংক্রমণ আর মৃত্যু ঘটছে যুক্তরাষ্ট্রে। ফ্রান্সে প্রাণহানি বাড়লেও ইউরোপের অন্যান্য দেশে মৃত্যু কমে আসায় শিথিল হতে শুরু করেছে লকডাউন নিষেধাজ্ঞা। সব মিলিয়ে করোনায় মারা গেছেন 1,35,000-এর মতো, আক্রান্ত 21 লাখ ছুঁই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থ সহায়তা বন্ধ ঘোষণায় শুরু হয়েছে তোলপাড়। এতে করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলা লড়াই বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র, তারা সিদ্ধান্ত পাল্টাবে বলেই আমার প্রত্যাশা। তবে এই সংকটকালে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বন্ধের ঘোষণায় দুঃখ প্রকাশ করছি। তিনি কেন বুঝতে পারছেন না আমাদের মধ্যে ফাটল ধরলেই আরও বেশি বিস্তার ঘটাবে করোনা ভাইরাস। WHO জনসেবায় নিয়োজিত, কোনো সিদ্ধান্তেই সেটা থেকে আমরা পিছু হটব না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এক টুইট বার্তায় এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প সহায়তা বন্ধ করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে আরও $150 মিলিয়ন দেওয়ার ঘোষণা দেন বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে এবং চিকিৎসা খাতে উন্নয়ন এবং ভ্যাকসিন আবিষ্কারের জন্য অতিরিক্ত এই অর্থ অনুদান দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকা লকডাউন করা হয়েছে। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল নজরদারি করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। অব্যাহত আছে সেনাবাহিনীর টহলও। প্রধান সড়কগুলোতে মানুষের চলাচল কম, তবে অলিগলিতে অনেকেই উদাসীন নির্দেশনা মানার ব্যাপারে। ঘরে থাকার বিষয়টি গুরুত্বই দিচ্ছেন না মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা। একই চিত্র পুরান ঢাকারও। এদিকে 2 জন চিকিৎসক সহ 14 জন নিয়ে লকডাউন মগবাজারের ইনসাফ আল বারাকা দ্য কিডনি হাসপাতাল। তবে লকডাউন এলাকার বাসিন্দারাও তাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। যখন পুলিশ আসে তখন সবাই কিন্তু চলে যায়, আমরাও চলে যাই। পুলিশ চলে গেলে আবার জায়গায় যদি 2-4 জন কনস্টেবল যদি জায়গায় রেখা দিত,
তাইলে ভালোই তো অনেক। জাহিদ ইসলামের ফ্রেন্ডের সাথে দেখা হলো, তার আর কি কথাবার্তা বলতেছে আর কি। যে একজন আসতেছে দেখা করার জন্য। বেতন করে পাচ্ছি না, ঠিক মতন পেশেন্ট আসে না, এবং খাদ্য খাবারের অসুবিধা হচ্ছে। পোষা আছে একটা বাসা বাড়িতে হারিয়ে ধুইতে যেতাম, ওইখানে দিয়া বন্ধ করাইয়া বাসা আছি। গরিব মানুষ এমনি না খায়, লাস্টে বাধ্য হয়ে রাস্তা নামবে, আর কি করবে? এটা করা তো আর কিছু নাই। 11 জন আক্রান্ত, ওরা আমাদের এখানে কোয়ারেন্টাইনে আছে। আর আমরা অল্প সংখ্যক লোক জাস্ট হসপিটালে যতটুকু প্রয়োজন সেই সার্ভিস দিচ্ছি আর কি। করোনা সতর্কতায় রাজধানীর অনেক জায়গায় এলাকাভিত্তিক লকডাউন রয়েছে। সন্ধ্যা 6টার পর বাসা থেকে বের হওয়া নিষেধ। তবুও নানা অজুহাতে বাইরে আসছে মানুষ। জানবো সেই খবর, যাচ্ছি সহকর্মী নুনবী সরকারের কাছে। নুনবী যুক্ত হয়েছেন আমার সঙ্গে। নুনবী, 6টার পর বাসা থেকে বের হওয়া নিষেধ, তারপরও মানুষ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বেরিয়েছে। আজ রাস্তায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে কিনা? মানুষের উপস্থিতি সারাদিনই অনেক দেখেছি। আবার এখন সন্ধ্যা 6টা, এরপরে কিন্তু বের হওয়া নিষেধ। আপনি যদি সড়কের চিত্র দেখেন, যে সড়কে নানা প্রয়োজনেই মানুষ রয়েছে, আর এই শহরে নিম্নবিত্তের অনেক মানুষই থাকেন। তাদের জন্য তো আসলে 6টা 9টা বলে তো কিছু নেই, তারা লকডাউনটা ফলোই করতে পারছেন না, হয়তো বা পেটের তাগিদে নয়তো বা অসহায়তার কারণে। তো রিক্সা যেরকম আছে তুলনামূলক এখন কম, সারাদিন অনেক মানুষ ছিল। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখেছি যে তাদের সামনে দিয়ে লোক যদি যাওয়া আসা করে যানবাহনগুলো, তারা অনেককেই থামানোর চেষ্টা করছেন এবং কারণ জিজ্ঞাসা করছেন। তো এরকম করে দেখছি, কিন্তু মানুষের মধ্যে লকডাউন নিয়ে আর খুব বেশি যে পালন করার প্রতি যে মানসিকতা, সেটি কিন্তু আমরা আগের মতো করে দেখছি না। কারণ দিনের বেলা অনেক মানুষই বের হয়, এখন সন্ধ্যা 6টা একদম বের না হওয়ার জন্যই বলা হয়েছে, কিন্তু তারপরেও মানুষজন রয়েছে। এবং বাজারগুলোতেও দেখেছি যে মানুষের উপস্থিতি অন্য স্বাভাবিক সময়ের মতোই দেখা গেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন মানুষকে বোঝানোর জন্য। এই মুহূর্তগুলো বা এই সময়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের আইডিসিআরও বলেছে যে এই সময় মানুষকে ভেতরে থাকতে হবে, বাসার ভেতরে থাকতে হবে, কারণ হচ্ছে যে রোগীর সংখ্যা এখন হু হু করে বেড়ে যাচ্ছে। তো একমাত্র সমাধান হচ্ছে কোয়ারেন্টাইনে থাকা, এই সংক্রমণ ঠেকানোর জন্য। তো তারপরেও সাধারণ মানুষ যদি আসলে এইটা যদি না মান্য করে, তাহলে আইন প্রয়োগ করার বিকল্প নেই। সেটাই, আইন প্রয়োগ করার বিকল্প নেই। নুনবী, আপনাকে ধন্যবাদ। বকেয়া বেতনের দাবিতে আজ রাজধানীর উত্তরায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকালে গাজীপুরের শিশির গার্মেন্টসের শ্রমিকরা উত্তরার আজমপুরে সড়কে অবস্থান নেয়। তাদের অভিযোগ, গত 2 মাসের বেতন পাননি তারা। এছাড়া বিমানবন্দরের সামনের সড়কে অবস্থান নেয় আরও 4টি গার্মেন্টসের শ্রমিকরা। তাদের মধ্যে ছিল সাব ডেনিম, সিএনভি, এটিএস ও রেদওয়ান গার্মেন্টসের কর্মীরা। সকালে রাস্তায় অবস্থান নিতে চাইলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। মাসের পর মাস প্রতিদিন আমরা 3টা 4টা পর্যন্ত ডিউটি করে আমাদের বেতন কমপ্লিট করে কোনো মাস পাই না। আজকে আমাদের বেতন দেওয়ার তারিখ, গেছি গেটে তালা মারা, প্রশাসনের লোক যায়, প্রশাসনের লোকও কোনো কিছু বলতেছে না। এই করোনা ভাইরাসের জন্য বাবা মা আমাদেরকে বাড়িতে আশ্রয় দিতেছে না, বলতেছে শহরে পড়ে থাকো। কিন্তু আমরা শহরে যে পড়ে আছি, আমাদের খাবার কে দিবে, আমাদের রুম ভাড়া কে দিবে? লকডাউনের মধ্যেই বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জ ও গাজীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, চান্দনার ইলিবাট কারখানা তাদের মার্চ মাসের বেতন ভাতা এখনও পরিশোধ করেনি। বেতন ও মজুরির দাবিতে বিক্ষোভ হয়েছে শ্রীপুর, ভবানীপুর, টঙ্গী ও গাজীপুরের অনেক কারখানায়। শ্রমিকদের অবরোধে সড়কে আটকা পড়ে জরুরি পণ্যবাহী গাড়ি। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরডি এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা। পুলিশ জানায়, 4 মাসের বকেয়া পাওনা ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে 2টি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মালিক পক্ষের সাথে কথা বলে 21 এপ্রিলের মধ্যে বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। করোনা দুর্যোগে ত্রাণের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষ। সকালে সদর উপজেলার মোস্তাফাপুরে বিক্ষোভ মিছিল করে কর্মহীনরা। তাদের অভিযোগ, করোনা মহামারীতে ব্যক্তি কিংবা সরকারি উদ্যোগে কোনো রকম খাদ্য সহায়তা পাননি তারা, তাই পেটের তাগিদে বাধ্য হয়ে নামতে হয়েছে রাস্তায়। দাবি জানান, ভাইরাস মোকাবেলায় খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়ার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিভিন্ন স্থান থেকে আজও সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে জোতপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় আবু বক্কর নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ত্রাণের 1430 কেজি চাল জব্দ করা হয়। আটক করা হয় আবু বক্করকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় তারা। সেখান থেকে জব্দ করা হয় 520 কেজি চাল। এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে 184 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা চাল আজ দুপুরে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় 4 জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা করেছে র্যাব। আসামিরা হলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম, তার 2 ভাই শাহে আলম, শামসুল আলম ও চালের ডিলার সেন্টু খাঁ। রংপুরে অবৈধভাবে মজুদ রাখা টিসিবির তেল জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। কর্মকর্তারা জানান, গতরাতে পার্বতীপুর এলাকায় কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় তারা। এ সময় আব্দুল হানিফ নামে এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে টিসিবির সয়াবিন তেলের 1238 লিটার তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় আব্দুল হানিফকে। টিসিবির এসব পণ্য অবৈধভাবে মজুদ রেখে বেশি দামে বিক্রি করতেন তিনি। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুল রাসেল। রাসেল, আপনার জেলায় কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এখন পর্যন্ত, আর সবাই বিধিনিষেধ মানছেন কিনা? সৌমিত্র, আসলে বিধিনিষেধের বিষয়টা নিয়ে আগে বলতে চাই, গত কয়েকদিন থেকেই আমরা টানা যেরকম তথ্য দিচ্ছিলাম, আজও কিন্তু ঠিক তেমন চিত্রই আমরা দেখেছি। সারাদিন ব্যাপী আসলে খবর পাচ্ছিলাম বাজারে বেশ জনসমাগম হচ্ছে। একটু আগেও আমরা সেটি দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে খুবই চেষ্টা করে যাচ্ছেন তারা সাধারণ মানুষকে ঘরে রাখার জন্য, অপ্রয়োজনীয় যাতে কেউ বাইরে এসে ঘোরাঘুরি না করেন। একটু আগে সেনা সদস্যরা এখানে ছিলেন। এই মুহূর্তে একটু সন্ধ্যা হয়ে আসছে, সেই কারণে আসলে মানুষের আনাগোনাটা একটু কম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, যদি অপ্রয়োজনীয় কেউ আসেন সন্দেহজনক হয় তাকে ফিরিয়ে দিচ্ছেন। আরেকটি তথ্য জানাতে চাই, যারা আসলে নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু সেই সকাল থেকে আমরা দেখি যে এইরকম স্থানে এসে তারা জড়ো হয়ে বসে থাকেন। যদি কেউ আসে তাদেরকে একটু খাদ্য সহায়তা দেয়, সেই আশায় তারা বসে থাকে। তাদেরকে নিয়েও আসলে প্রশাসন চিন্তিত। আর আরেকটি তথ্য জানাতে চাই, সিলেটে আজকে 2 জন নতুন করে শনাক্ত হয়েছেন। তারা একজন গোয়াইনঘাট উপজেলার, তিনি ঢাকা থেকে এসেছেন, আর আরেকজন হচ্ছেন জৈন্তাপুর উপজেলার। তিনি আসলে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। তিনি একদিন ট্রাক চালক, পরিবহন শ্রমিক। সেখান থেকে আসার পরে তার মধ্যে উপসর্গ দেখা দেয়, তাকে পরীক্ষার পর আজকে সেটি জানা গেছে। সিলেটে গত পরীক্ষা চালু হওয়ার পর থেকেই মোট 624 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 4 জনকে শনাক্ত করা গেছে আসলে করোনা ভাইরাসে আক্রান্ত। এর আগে একজন আক্রান্ত হয়েছিলেন, তার রিপোর্টটি ঢাকা থেকে এসেছিল। পুরো বিভাগের চিত্র যদি বলি, সুনামগঞ্জে একজন আক্রান্ত রোগী পাওয়া গেছে। তিনি ঢাকায় আসলে আক্রান্ত হয়েছিলেন, সেখান থেকে তিনি পালিয়ে আসেন এবং সুনামগঞ্জে গতকাল রাতে তাকে আইন শৃঙ্খলা এবং স্বাস্থ্য কর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে রেখেছেন। বলিবাজারে একজন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ইতিমধ্যে। হবিগঞ্জে একজন আক্রান্ত রয়েছেন। সেই কারণে সিলেটের মানুষ আসলে আতঙ্কিত। প্রতিনিয়তই কিন্তু সিলেটের আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর দেশের প্রথম চিকিৎসক হিসেবে গতকাল মঈনুদ্দিন মারা গেছেন। তার মৃত্যুর পরে কিন্তু কিছুটা প্রভাব পড়েছিল, তারপরেও কিন্তু সকালের দিকে মানুষের আনাগোনা প্রচুর আমরা দেখতে পাই। সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন তারা কিন্তু খুবই চিন্তিত এই বিষয়টা নিয়ে। সৌমিত্র। রাসেল, আপনাকে ধন্যবাদ। কেউ আধা পেট, কারো বা সে সুযোগও মেলে না। করোনা সংকটের দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে নিদ্রাহীন সেবা দিয়ে যাচ্ছেন এক শ্রেণীর যোদ্ধা। মানব সেবার প্রতিদানের স্বীকৃতি বা সহযোগিতা তো পাচ্ছেনই না, উল্টো নানা বঞ্চনা ও হয়রানি কপালে জুটছে তাদের। বলছি রোগী পরিবহনে নিরাপদ বাহন, রাজধানীর অ্যাম্বুলেন্স চালকদের কথা। খ্যাতনামা হাসপাতাল অথবা সরকারি বিভিন্ন সংস্থার অ্যাম্বুলেন্স থাকলেও করোনা রোগী আনা নেওয়ার ক্ষেত্রে তাদের দেখা মিলছে না। অন্যদিকে কোনো প্রণোদনা না থাকলেও করোনা আক্রান্ত রোগীদের বহন করে অনন্য নজির রাখছেন এই অ্যাম্বুলেন্স চালকরা। বললাম যে ভাই একটু পানি খাবো, বলে যে পানি নাই আমাদের এখানে, আপনার সামনের দিকে আকার। এটা হচ্ছে পানি খাওয়ার কথা বলছি। পানির অপর নাম তো জীবন। আমার তো জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। যে পরিমাণ ফোন আসতেছে আমিও পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দিতে পারতেছি না। বেশিরভাগ অ্যাম্বুলেন্সের ড্রাইভার চলে গেছে,
আর অ্যাম্বুলেন্সটা সংকট, ওই সংকটটা মানে আমাদের উপরে প্রেশার করতেছে বেশি, আর রুগীরও চাপ বেশি এখন। আমাকে বাসা থেকে হুমকি দিতেছে, বাসা থাকতে পারবো না, তুমি অ্যাম্বুলেন্স চালাইতে পারবো না, যদি অ্যাম্বুলেন্স চালাও তাহলে বাসা থেকে বের করে দিব। সাহসী কর্মীরা কাজ করে যাচ্ছিল এতদিন, তারাও কিন্তু এখন একটু কেমন কেমন জানি হয়ে উঠছে ভিতরে ভিতরে, যে আমাদের যদি সমাজ অ্যাকসেপ্ট না করে আমরা কাদের ভরসা বা কাদেরকে সামনে রেখে কাজগুলো করব। চলছে সব খবর উইথ জেডএসআরএম। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেডএসআরএম। চতুর্থবারের মতো বাড়ানো হলো হজের নিবন্ধন মেয়াদ। আগামী 30 এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। বিকেলে যমুনা টেলিভিশনকে এই তথ্য জানান তিনি। বলেন, করোনা ভাইরাসের কারণে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় নিবন্ধনের মেয়াদ আবারও বাড়ানো হলো। পাসপোর্ট জমাকারী অনেকে সরকারি ছুটির কারণে ব্যাংক থেকে নিবন্ধন ভাউচার গ্রহণ করতে পারেননি। এছাড়া হজ হবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই, তবে আগাম প্রস্তুতির জন্যই নিবন্ধন করানো হচ্ছে। নিবন্ধিত ব্যক্তি এই বছর হজ না হলে আগামী বছর হজে যেতে পারবেন। এর মধ্যে কেউ চাইলে টাকাও ফেরত নিতে পারবেন। এবছর সরকারি ব্যবস্থাপনায় 17,198 জন ও বেসরকারিভাবে 1,20,000 জন হজে যেতে পারবেন। আমরা হজ কার্যক্রমের যে মূল কাজটি হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম করা, সেটা আমরা চালু রেখেছি। যদি ইনশাল্লাহ 2020 সালে হজ প্রতিপালিত হয়, তাহলে এখান থেকে বিমান ভাড়ার অর্থ এখানে আছে, এখান থেকে বিমান ভাড়া বাবদ অর্থ ব্যয় করা হবে এবং বাকি অর্থ সৌদি আরবের সার্ভিস চার্জ বাবদ এখানে গ্রহণ করা হয়েছে, সেখানে সেটা ব্যয় করা হবে। মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে মানহীন খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতারা বলছেন, পুষ্টিকর খাবারের অভাবে বাড়ছে না করোনা ভাইরাস প্রতিরোধ ক্ষমতা। এদিকে শিবচরে 20 শয্যার আইসোলেশন সেন্টারে দেয়া হয়নি চাহিদা মাফিক জনবল। সিভিল সার্জন বলছেন, কোভিড-19 রোগীদের সেবায় শুধুমাত্র সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছে। আক্রান্তদের খাবার চাহিদা পূরণের চেষ্টা চলছে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায়। শিবচর স্বাস্থ্যকেন্দ্রে সেবা দিচ্ছেন 19 জন চিকিৎসক। বেশি করে আমরা ডাক্তারগুলো ওখানে কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের এক্সপোজারটা বেশি হবে, যার জন্য আমাদের পরবর্তীতে যদি কোয়ারেন্টাইনে আমরা চলে যাই, তাহলে আমাদের হাসপাতালে যে সাধারণ রোগীদের ভোগান্তির শিকার হতে পারে। খানা দানা খাই আরো অসুস্থ হয়ে যেতে, খানা দানার যে পরিস্থিতি আমরা যা পাইতে লেগে পিপি পাইতে, যে সুরক্ষা যে সামগ্রীগুলি সেগুলো আমরা পেয়েছি। মহোদয় তখন উনি ভবিষ্যতে সংকট হবে, তবে আমার সবচেয়ে বেশি, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্সে মাত্র আমাদের 23 জন ব্রাদার সিস্টার আছে, সুপারভাইজার সহ। তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু সিস্টার যদি এখানে প্রোভাইড করা যায়। মাদারীপুরের মোস্তফাপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন তারা। আরও জানাবেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার, তিনি যুক্ত হয়েছেন। প্রদ্যুৎ, কি বলছেন বিক্ষোভধরা, আর সেই সাথে আপনার জেলার সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ সৌমিত্র, আজ সকালে সদর উপজেলার মোস্তফাপুরে এই বিক্ষোভের ঘটনা ঘটে। ত্রাণ প্রত্যাশীরা অর্থাৎ নিম্ন আয়ের যে সকল মানুষ রয়েছে তারা এই বিক্ষোভে অংশগ্রহণ করে তারা খাবার সহায়তাটি সরকারের কাছে চেয়েছেন। তারা এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি সহ নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে তারা ত্রাণ তৎপরতা বাড়ানোর দাবিটি তারা জানিয়েছেন। এছাড়া যে বিষয়টি আপনি জানতে চাইলেন যে মাদারীপুর জেলার এই করোনা পরিস্থিতি, আপনি জানেন যে গত 24 ঘন্টায় আরও 4 জন নতুন করে করোনা শনাক্ত রোগী এই আমাদের মাদারীপুরে শনাক্ত হয়েছে, যার ফলশ্রুতিতে এখন দাঁড়ালো যে মোট 24 জন করোনা রোগী এ পর্যন্ত মাদারীপুরে আক্রান্ত হয়েছে। যদিও বাংলাদেশের প্রথম এই মাদারীপুরেই কিন্তু রোগী শনাক্ত করা হয় এবং কন্টেইনমেন্ট ঘোষণা করা হয় মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে।
তারপরে পরবর্তীতে আজকে 27 দিন হলো সেই এলাকা কন্টেনমেন্ট থেকে লকডাউন করা হয়েছে এবং লকডাউন পরিস্থিতির মাধ্যমে কিন্তু আমরা দেখেছি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ একসাথে তারা কাজ করছে। এক্ষেত্রে খাবার সহায়তা থেকে শুরু করে সার্বিক কার্যক্রম চলার কারণে একটি স্থিতিশীল পরিবেশ এবং অনেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই পরিমাণ বেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশের অন্যান্য জায়গায় যে পরিমাণ পরিধি বেড়েছে সেই তুলনায় কিন্তু অতটা পরিধি না বললেও এক প্রকার স্থিতিশীল থেকে ধীরে ধীরে অবনতি হচ্ছে। তবে সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত মানুষকে ঘরে রাখার সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে অন্যান্য যেই উপজেলাগুলো রয়েছে সেখানে ত্রাণের চাহিদা থাকলেও ত্রাণ তৎপরতা চলছে, তবে আরও বাড়ানোর তারা দাবি জানিয়েছেন। সৌমিত্র, প্রদুত, ধন্যবাদ আপনাকে। শেরপুরবাসীর জন্য কিছুটা স্বস্তির খবরই বটে। করোনা আক্রান্ত 2 নারী সম্পূর্ণ সুস্থ হয়ে আজ জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগ থেকে বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন জানান, চলতি মাসের 5 তারিখে 2 নারী অসুস্থ হয়ে পড়েন। তাদের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রোগী হিসেবে শনাক্তের পর থেকে তারা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। পরপর 2টি পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়। তাদের শারীরিক অবস্থা এখন ভালো। বর্তমানে জেলা সদর হাসপাতালে কোভিড-19 আক্রান্ত 7 জন চিকিৎসা নিচ্ছেন। সবার সহযোগিতা বিনিময়ে আমরা এই আজকে 2 জন রোগীকে, করোনা পজিটিভ রোগীকে আমরা ভালো করে ছেড়ে দিতে পারছি। এটা অবশ্যই আমাদের বিজয়, এটা আমাদের ডাক্তারদের বিজয়, আমাদের জনগণের বিজয়। আমরা আশা করব এখন থেকে জনগণ আতঙ্কিত হবেন না। আমরা আপনাদের পাশে আছি, আমাদের স্বাস্থ্য বিভাগ পাশে আছে। কোভিড-19 রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল। 12টি সাধারণ বেড নিয়ে সপ্তাহ 3 আগে চালু করা হয় করোনা আইসোলেশন ইউনিট। এরই মধ্যে এখানে ভর্তি হওয়া 19 রোগীর ভেতরে একজনের করোনা শনাক্ত হয়েছে, কিন্তু সেখানে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, যার ফলে বিঘ্নিত হতে পারে ভেন্টিলেটর সহ আইসিইউ সেবা। ঘাটতি আছে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী আর দরকারি রোগ নিরূপক যন্ত্রের। এমনকি স্বাস্থ্যকর্মীদের খাবার আর সঙ্গনিরোধের স্থান নিয়েও আছে সংকট। এই হাসপাতাল ছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, TMSS মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে আরও 90টি আইসোলেশন বেড প্রস্তুত করার কাজ চলছে। একটা সিলিন্ডারে মাত্র 1 ঘন্টা সময় এটা অক্সিজেন সাপ্লাই দিতে পারে। 1 ঘন্টা পর পর রুগীর অক্সিজেন চেঞ্জ করা এটা রুগীর জন্য অনেক সময় রিস্কি হয়ে যায়। রুগীদের যারা ভর্তি হয়ে যাচ্ছে, কিছু রুগী বেড বাউন্ড, তাদেরকে আমরা এক্সরে করার জন্য এক্সরে রুম পর্যন্ত নিতে পারি না। কোয়ারেন্টাইনে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখা দেবে সেটি হচ্ছে যে আমরা পর্যাপ্ত জায়গা পাবো না। সেক্ষেত্রে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমাদের রাজধানীতে, সেরকম সিদ্ধান্ত আমার মনে হয় আমাদের প্রত্যেকটি জেলা শহরে নেওয়া উচিত। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই না থাকার কারণে শুধু গ্যাস সিলিন্ডার দিয়ে দীর্ঘক্ষণ রোগীকে আইসিইউ সেবা দেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা এই কমিটির মাধ্যমে আমরা আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বা সমাধানের পথ নির্ধারণ করব। যেসব বাড়ির মালিক ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন, প্রয়োজনে তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন, জাতির এই সংকটময় সময়ে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মী জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর সেবা করছেন। তাদের সঙ্গে খারাপ আচরণ আইনগতভাবেই অপরাধ। কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ইকবাল মাহমুদ বলেন, এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। করোনার এই দুঃসময়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের কিছু বাড়ি মালিক। আয় উপার্জন বন্ধ থাকায় বিপাকে পড়া ভাড়াটিয়াদের বাসা ভাড়া মওকুফ করে দিয়েছেন। অনেকে মওকুফ করেছেন দোকান ভাড়া। ক্রান্তিকালে অসহায়দের পাশে দাঁড়িয়ে স্থাপন করেছেন অনন্য নজির। পরিস্থিতির শিকার ভাড়াটিয়াদের পাশে সাধ্যমতো অন্য মালিকরাও দাঁড়াবেন, এমন আশা তাদের। কখন পাবো বেতন জানি না। এই অবস্থা যে এরকম করছে, এটার জন্য অনেক ধন্যবাদ সবার। কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ ডেলি কাজ করে। আমরা অনেক খুশি হয়েছি। এটা অনেক বড় একটা মাথার থেকে বোঝা কমছে। এতে আমাদের সকলের আসলে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে এবং আমাদের আর্থিক একটু
সংকট মোকাবেলা করা যাবে। বিবেচনা করে ওই কাজটা যে করছে ওটা খুব ভালো কাজ করছে, আমরা সবাই খুশি। দোকানের সামনে একটা নোটিশ দিছে, ওটা দেখার পরে আমার খুব স্বস্তি লাগতেছে। 30-35টার মতো দোকান আছেন, এই দোকানের ভাড়াগুলো উনি এপ্রিল মাসের ভাড়াটা সম্পূর্ণ মওকুফ করেছেন। মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে তাদের জন্য কেউ চিন্তা করতেছে না। আমি চাচ্ছি যে আমার এখানে 110টা পরিবার আছে, ওদের এই 1 মাসের ঘর ভাড়া নিচ্ছি না, ওরা যেন সুন্দর করে চলতে পারে এই কষ্টের দিনে। চট্টগ্রামে একের পর এক করোনা রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে জনমনে। নগরী ছাড়াও সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী এবং সীতাকুণ্ড উপজেলায় শনাক্ত হয়েছে করোনা রোগী। এই অবস্থায় টেস্ট আরও বাড়ানো এবং কিট সংকট দূর করার দাবি সবার। এদিকে বেতনের দাবিতে আজও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আগ্রাবাদে ফ্রাঙ্ক অ্যাপারেলস পোশাক কারখানার কয়েকশো শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে চট্টগ্রামে সাতকানিয়া ও লোহাগাড়া এই দুটি উপজেলা লকডাউন করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান ও তল্লাশি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উন্নত দেশগুলো তো ওদের এত ভালো সাপোর্ট থাকার পরও ওরা কাজ করতে পারছে না। এটা দূরত্ব, সামাজিক দূরত্ব যদি না মানে চলে, এটা বাড়তে থাকবে। পাড়ায় পাড়ায় যদি স্যাম্পল কালেকশন করতে পারি, যারা সন্দেহভাজন রোগী তাদেরকে আইডেন্টিফাই করতে পারি, টেস্টের কোনো বিকল্প নাই। চট্টগ্রাম মেডিকেল কলেজে দ্বিতীয় পরীক্ষা কেন্দ্রটা স্থাপিত হবে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সেখানে পিসিআর মেশিন আছে, তাদের মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। আমরা সেখানেও আরেকটি ল্যাব প্রতিষ্ঠা করতে পারি। পুলিশের নিরাপত্তার জন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করছি। তারপর এই লজিস্টিক আমরা আরও কীভাবে বাড়াতে পারি সেগুলো আমরা পরিকল্পনা আমরা এখানে নিচ্ছি। আরিফুর রহমান সবুজ যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে। সবুজ, আপনি কোন এলাকায় রয়েছেন, কেমন দেখছেন সেখানকার অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কেও জানতে চাই। সৌমিত্র, আমি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় রয়েছে এবং এখানকার পরিস্থিতি সন্ধ্যার পরে যেহেতু বেশ কড়াকড়ি আরোপ করেছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি গলিতে গিয়ে যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছেন। তারপরেও দেখা যাচ্ছে যে এটি দিন দিন যত বাড়ছে, অর্থাৎ আজকে আমরা দেখছি যে এখনও সন্ধ্যার এখন 6:30 বেজে গেছে, অর্থাৎ আধা ঘন্টা পেরিয়ে গেছে। তারপরেও মানুষজন এখনও বেশ কিছু যানবাহন রাস্তার উপরে চলাচল করছে এবং সেই জায়গায় এখানে ভ্রাম্যমাণ আদালত একটি কাজ করছে, র্যাবের একটি দল কাজ করছে। তারা যানবাহনগুলোকে চেক করছেন, তল্লাশি করছেন এবং তারা কী কারণে বের হয়েছেন, কেন এখনও বাইরে, সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করছেন। যেটি দেখা গেছে যে চট্টগ্রামে এখন পর্যন্ত 32 জন করোনা রোগে শনাক্ত হয়েছে, যাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তারা কীভাবে আক্রান্ত সেটি নিশ্চিত হওয়া যায়নি। সেক্ষেত্রে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে সামাজিক সংক্রমণের যে বিষয়টি সেটি চট্টগ্রামে শুরু হয়ে গেছে এবং সেটি বেশ আতঙ্কের বলছেন এখানকার যারা চিকিৎসা সংশ্লিষ্ট রয়েছেন এবং তারা বলছেন যে সেক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করাটাই উপরেই সবচেয়ে বেশি জোর দিতে হবে, অর্থাৎ মানুষজনকে ঘরেই থাকতে হবে এবং বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। সেই জায়গাটিতে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। অর্থাৎ সকাল থেকে আমরা দেখছিলাম যে আগের যে দিনগুলোতে সেই দিনগুলোর তুলনায় আজকে মানুষজনের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে মানুষজনকে আসলে বুঝিয়ে ঘরে রাখা যাচ্ছে না। তারা বলছেন, যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে মানুষজনের মধ্যে যদি উপলব্ধি না আসে তাহলে আসলে মানুষজনকে ঘরে আটকে রাখা, জোর করে আটকে রাখা সম্ভব নয়। সৌমিত্র, হ্যাঁ, সেই উপলব্ধিটাই জরুরি। সবুজ, আপনাকে ধন্যবাদ। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল। সংগঠনের সভাপতি ও মহাসচিব এমন ঘোষণা দিলেও মাঠের বাস্তবতা ভিন্ন। যেমন খুলনার 3টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের নেই সক্ষমতা। প্রতিষ্ঠানের কর্তা বা চিকিৎসকদের মধ্যেও বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। প্রতিটি কলেজ হাসপাতালে সংকট, নিরবচ্ছিন্ন অক্সিজেন, ভেন্টিলেশন মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। দক্ষ জনবল সংকট। তারপরও সংগঠনের কেন্দ্রীয় ঘোষণায় বিব্রত মেডিকেল কলেজ হাসপাতালগুলো। তারা বলছেন, অন্য রোগীদের সাথে করোনা রোগীর চিকিৎসা সম্ভব নয়। আইসিইউ, সিসিইউ মিলে খুলনার প্রধান 3 বেসরকারি সেবাদান প্রতিষ্ঠানে শয্যা সংখ্যা মাত্র 16টি। যেহেতু আমাদের ভেন্টিলেটর নাই, সেহেতু আমরা আইসিইউতে রোগীতে ভর্তি করতে পারবো না। ক্রিটিক্যাল রোগী, ধরেন একটা রোগী আসলো আমাদের কাছে, হ্যাঁ, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে, তাকে তো শ্বাসকষ্ট রিলিফ করার জন্য তো আমাকে তাকে ভেন্টিলেশনে যেতেই হবে। সীমিত সংখ্যক ম্যান পাওয়ার ট্রেইনড আপ আছে। ধরুন 14 দিন যদি একটি গ্রুপ কাজ করে, তাহলে নেক্সট 14 দিন কোন গ্রুপ কাজ করবে, সেখানেই একটা অভাব তৈরি হবে। এক হসপিটালের ভিতরে ওই করোনা রোগী ঢুকালে কিন্তু আরও স্প্রেড করে দেবে। তাতে আমরা যেটুকু, আমরা কিন্তু মোটামুটি খুলনা মোটামুটি ভালোই আছে, একদম খারাপ বলবো না, আমরা ডিটেকশন কম হচ্ছে।
সেই ক্ষেত্রে আমরা ওইটা করলে কিন্তু আরও বেড়ে যাবে। মাঠের সাথে কথা না বলে মাঠের পিকচারটা যদি সরকার প্রধানকে, স্বাস্থ্যমন্ত্রীকে না জানানো হয়, উনি যদি শুধু ওনার নিজের অবস্থানটা কিছু অসত্য কথা বলে উপস্থাপন করার চেষ্টা করেন, সেটি আমার মনে হয় ঠিক নয়। দক্ষিণাঞ্চলের করোনা পরিস্থিতির খবর জানব। বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন যুক্ত হয়েছেন। কাউসার, আপনার জেলায় কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, আর এই যে বিধিনিষেধ সরকারিভাবে রয়েছে সেগুলো মানছেন কিনা সাধারণ মানুষ? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কতখানি দেখছেন এইসব বিধিনিষেধ মানুষকে মানানোর জন্য, সামাজিক দূরত্ব নিশ্চিতে? সৌমিত্র, গত 24 ঘন্টায় বরিশালে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে, যিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের স্টাফ নার্স, যিনি বিগত কয়েকদিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে যে করোনা ইউনিট রয়েছে সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ বরিশালে এই একজন মিলিয়ে বরিশালে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত 10 জন। এবং যদি সরকারি বিধিনিষেধের কথা বলি, সরকারের নিষেধাজ্ঞা মানার কথা বলি, সেক্ষেত্রে আসলে সারা দিনের তুলনায় কিন্তু সন্ধ্যার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। যখনই সন্ধ্যা নামে তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের তৎপরতা কিন্তু আসলে বেড়ে যায়। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল আসলে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে। এখান থেকেই কিন্তু আসলে বরিশালের বাইরে যেতে হলে বা ঢাকা থেকে বা আসলে উত্তর অঞ্চল থেকে যদি বরিশালে আসতে হয় নথুল্লাবাদ হয়েই ঢুকতে হবে। কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে কোনো যানবাহনকেই আসলে তল্লাশি ছাড়া বা বিশেষ জিজ্ঞাসাবাদ ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং নগরী থেকে যদি কেউ বের হতে চায় তাকেও কিন্তু আসলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ সন্ধ্যার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হচ্ছে। এবং শুধু যে নথুল্লাবাদ তাও নয়, বরিশাল নগরীর বিভিন্ন স্থানেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি আমরা দেখেছি। তবে দিনের বেলা কিন্তু এই চিত্র আসলে পুরোপুরি উল্টো থাকে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু দিনের বেলা বিভিন্ন অজুহাতে নানা অপ্রয়োজনে কিন্তু তারা ঘরের বাইরে বের হচ্ছেন। অর্থাৎ সৌমিত্র, বরিশালের প্রেক্ষাপট দিন এবং রাতের দুটা আলাদা প্রেক্ষাপট। সৌমিত্র, কাউসার, আপনাকে ধন্যবাদ। করোনা দুর্যোগে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রংপুরের জাতীয় ছাত্র সমাজ। গতরাতে কোবারু ডাক্তারপাড়া এলাকায় এই ত্রাণ দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘর থেকে মানুষ যাতে বের না হয় সেজন্য খাবার পৌঁছে দেওয়ার এই কার্যক্রম চলবে। চাল, ডাল, সবজি সহ বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়া হয়। আল মামুন জানান, মূলত হুসেইন মোহাম্মদ এরশাদের 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানে কাজ করে যাচ্ছে সংগঠনের নেতাকর্মীরা। করোনায় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কাঁচা বাজার থেকে আনা শাকসবজি, ফলমূল। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে মাস্ক, গ্লাভস পরে দূরত্ব মেনে কেনাকাটা সারলে ঝুঁকি কম হবে, আর পণ্য বাসায় এনেই ট্যাপের স্বাভাবিক পানিতে ধুলে চলে যাবে বেশিরভাগ জীবাণু। তবে কাজগুলো করতে হবে নিষ্ঠার সাথে। রান্নার সময় যে তাপমাত্রা থাকে তাতেই দূর হবে করোনা ভাইরাস। এর মধ্যে সবজির ঝুড়ি জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়া যেতে পারে। কেবল বাজার নয়, বাজারের ব্যাগও সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কারের পরামর্শ চিকিৎসকদের। একটা পথে বাজারে ঢুকবেন, অন্য পথ দিয়ে বের হয়ে আসবেন এবং সব সময় খেয়াল করবেন আপনার সাথে আরেকজনের দূরত্ব যাতে ন্যূনতম 3 ফুটের বেশি হয়। এবং আপনি যদি কোথাও অনাহূত ভিড় দেখেন, সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বাজার করার প্রয়োজন নেই। এটা যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি যদি একটা বড় পাত্রের মধ্যে কিছু অল্প লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার খাবারটা আরও বেশি নিরাপদ হতে পারে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, যিনি এটি প্রসেস করছেন, যিনি হাত দিয়ে ধরছেন, তিনি ধরার পূর্বে অবশ্যই 20 সেকেন্ড ভালোভাবে হাতটাকে পরিষ্কার করবেন এবং ধরার পর আবারও তাকে 20 সেকেন্ড ভালোভাবে হাতটি পরিষ্কার করে নিতে হবে। কক্সবাজারের টেকনাফে আটককৃত 4 শতাধিক রোহিঙ্গাকে উখিয়া ও টেকনাফের 2টি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। এর আগে UNHCR এর কাছে হস্তান্তর করা হয় তাদের। জাহাজপুরা এলাকা থেকে তাদের পৌর এলাকায় মিয়ানমার জেটিতে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত 8টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা উপকূলে হঠাৎ ভেড়ানো হয় রোহিঙ্গাবাহী ট্রলার। পালিয়ে যায় মাঝি মাল্লারা। চিৎকার শুনে স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে যান, পরে তারা উদ্ধার কার্যক্রম চালান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কোস্টগার্ড। চলছে সব খবর উইথ জেডএসআরএম। ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেডএসআরএম। এখন ঘরে বসে চালু করুন বাংলা লিংকের বন্ধ সিম আর পেয়ে যান 3 মাস ফ্রি ফেসবুক আর সব মিলিয়ে 1 পয়সা কল রেট। করোনার এই সময়ে জনগণের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা ও নিজেদের সুরক্ষার লক্ষ্যে ব্যতিক্রমী প্রস্তুতি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এখন থেকে আলাদা আলাদা ইউনিটে ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন তারা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে যে কারো সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাই কোনো সদস্য আক্রান্ত হলে যাতে পুরো ইউনিটকে লকডাউন করতে না হয় সেজন্য ব্যতিক্রমী এই উদ্যোগ। এর ফলে পুলিশ সদস্যরা আলাদা আলাদা টিমে ভাগ হয়ে কর্তব্য পালন করবেন। এই মধ্যে বিষয়টি সম্পর্কে নির্দেশনা গেছে প্রতিটি থানা, পুলিশ ক্যাম্প, পুলিশ ফাঁড়ি, পুলিশ তদন্ত কেন্দ্রে। কোনো একটা থানা যদি লকডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ভয়াবহ চিত্র ফুটে উঠতে পারে। এই চিন্তা করে আমরা আমাদের যতগুলো ইউনিট রয়েছে, থানা, ফাঁড়ি, ক্যাম্প এবং পুলিশ লাইন, সবগুলোকে আমরা একটা গ্রুপ করে, বিচ্ছিন্ন একাধিক গ্রুপ করেছি। গ্রুপগুলো যাতে পরস্পরের সাথে আইসোলেশনে থাকে। আইসোলেশন মানে একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে মিশবে না, বিচ্ছিন্ন থাকবে। এদের বসার ব্যবস্থা ভিন্ন হবে, এদের থাকার ব্যবস্থা ভিন্ন হবে, এদের খাওয়ার ব্যবস্থা ভিন্ন হবে। ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রী খুনের ঘটনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্বামী ওবায়দুল হক টুটুল ভূঁইয়া। দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পাল 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ওবায়দুল খুন করেছেন বলে স্বীকার করেছেন। আরও কিছু তথ্য তাদের হাতে রয়েছে, যা ধরে মামলার কার্যক্রম এগিয়ে নেবেন তারা। বুধবার দুপুর 1:15টার দিকে লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে গলা কেটে হত্যা করে ওবায়দুল। রাতে তাহমিনার বাবা শাহাবুদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় ওবায়দুলকে একমাত্র আসামি করে মামলা করেন। এদিকে আজ দুপুরে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার আকদিয়া গ্রামে নিহত তাহমিনার দাফন সম্পন্ন হয়। ঘাতক ওবায়দুল হক টুটুল ভূঁইয়াকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তিনি তার স্ত্রী তাহমিনা আক্তারকে পারিবারিক কলহের জের ধরে দাদি কুপিয়ে হত্যা করেছে মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রকাশ করেন। তাকে এখন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। করোনার সময় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছেন অনেকেই। করোনা পরিস্থিতিতে এরকম খাদ্য সহায়তা পেয়ে খুশি দুস্থ মানুষেরা। বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন স্থানীয় সমাজসেবক মোহাম্মদ আনসার আলী। 12,200 পরিবারকে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপে চিকিৎসা ও নিরাপত্তা সরঞ্জাম পাঠিয়েছে বাংলাদেশ। এসব সামগ্রী নিয়ে চট্টগ্রাম নৌজেটি থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। পাঠানো সামগ্রীর মধ্যে রয়েছে 40 কার্টন জরুরি ওষুধ, 20,000 পিস পিপি সেট, মাস্ক, 960 পিস চশমা, 5,000 পিস জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার এবং 85 টন খাদ্য সামগ্রী। জাহাজটি আগামী 20 এপ্রিল মালদ্বীপে পৌঁছবে। দেশটির সরকারের কাছে সব সামগ্রী হস্তান্তরের পর 30 এপ্রিল জাহাজটি বাংলাদেশে ফেরার কথা রয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেইনারের রেকর্ড পরিমাণ জট তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। ভয়াবহ এই জটের কারণে অচল হতে চলেছে বন্দর। ব্যাহত হচ্ছে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরে জমা হয়েছে 49,410 টিইউএস কন্টেইনার, যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 300 টিইউএস বেশি। করোনার কারণে পণ্য খালাস প্রায় বন্ধ, ফলে এমন পরিস্থিতি বলছেন বন্দর কর্মকর্তারা। কন্টেইনার জটের কারণে চরম বেকায়দায় পড়েছে বন্দর কর্তৃপক্ষ। জায়গা সংকটে জাহাজ থেকে পণ্য নামানো বন্ধ। জেটি ও বহির্নোঙরে কন্টেইনার নিয়ে অপেক্ষমান আরও প্রায় 40টি জাহাজ। এই অবস্থায় দ্রুত পণ্য খালাস করতে আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সরকারি সহায়তা পেতে হটলাইন নম্বরে ফোন করে ত্রাণ চাওয়ায় নাটোরের লালপুরে কৃষককে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে কৃষক শহীদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান সহ 3 জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। পুলিশের দাবি, অভিযুক্তদের গ্রেফতারে তৎপর তারা। রোববার এই ঘটনা ঘটলেও মঙ্গলবার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই পলাতক অভিযুক্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার। তবে ভাইরাল হওয়া ছবিটি ভুক্তভোগী কৃষকের নয় বলে জানিয়েছে পুলিশ।
চারদিকে যখন সরকারি চাল চুরির মহোৎসব, তখন তা ঠেকাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য। তিনি সব চেয়ারম্যানদের ডেকে অনিয়ম না করার শপথ করিয়েছেন। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের ত্রাণ কার্যক্রম সততার সাথে পরিচালনার অঙ্গীকার করিয়ে শপথ বাক্য পাঠ করান এমপি গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, যারা ত্রাণ আত্মসাৎ করবে তাদের সরকার ন্যূনতম ছাড় দেবে না। কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে সামান্য দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। করোনার কারণে বগুড়ায় কর্মহীন হয়ে পড়া ১৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে সিটি ব্যাংক। সকালে শহরের বিভিন্ন স্থানে দিনমজুর, হরিজন সম্প্রদায়, বাস ট্রাক শ্রমিক, ভ্যান শ্রমিক ও অন্যান্য কর্মহীন হয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় খাদ্য সহায়তা। সিটি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, চাল, ডাল, আলু, পেঁয়াজের পাশাপাশি মাস্ক সহ সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে। এছাড়া জেলার অন্যান্য স্থানে কর্মহীন আরও ৫০০ পরিবারের জন্য ব্যাংকের খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয় জেলা প্রশাসকের হাতে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও ৪ বাংলাদেশের মৃত্যু হলো। সব মিলিয়ে দেশটিতে প্রবাসীদের প্রাণহানি দাঁড়ালো ১৪৬ জনে। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন এক নারীও। সবার বয়সই ৫০ থেকে ৬০ বছরের বেশি। মৃত নারীর স্বামীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা যাওয়া প্রবাসীদের মধ্যে ১৩৩ জনই নিউ ইয়র্কের বাসিন্দা। ভারতে করোনা ভাইরাস মোকাবেলায় দেশের ৬ মেট্রো সিটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করল মোদি প্রশাসন। বুধবার ১৭০টি হটস্পটের তালিকা প্রকাশ করা হয়, যার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দ্রাবাদ। দেশটিতে কোভিড-১৯ প্রাণ হারিয়েছেন ৪২২ জন, আক্রান্ত ১২,০০০-এর বেশি। প্রতিবেশী দেশ পাকিস্তানেও করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১১৭ জন, আক্রান্ত ৬,০০০-এর অধিক। ফরাসি রণতরী আলদাগলের প্রায় ৭০০ সেনা করোনা ভাইরাসে আক্রান্ত। বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে নিশ্চিত করা হয় এই তথ্য। এ পর্যন্ত জাহাজটির প্রায় ১৮০০ নৌসেনার নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের ৬৬৮ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ একজনের চিকিৎসা চলছে আইসিইউতে। বাকি নৌসেনাদের ঘাঁটিতে আইসোলেশনে রাখা হয়েছে। মাত্র এক সপ্তাহে করোনা রোগীদের শ্বাস প্রশ্বাসের সহায়ক যন্ত্র বানালো বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ। এরই মধ্যে লন্ডনের বিভিন্ন হাসপাতালে সেটির পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে। এর আগে সিপিএপি নামের ডিভাইসটি চীন ও ইতালিতে করোনা চিকিৎসায় ব্যবহৃত হয়েছে, যা করোনা রোগীর ফুসফুসে কৃত্রিমভাবে বাতাস ও অক্সিজেন সরবরাহ করে। এর জন্য প্রয়োজন হয় না ভেন্টিলেটর বা আইসিইউ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পেলেও চূড়ান্ত পরীক্ষার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজে আরও ১০০টি মেশিন দেয়া হবে। আইপিএল আয়োজনে ভারতকে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাসের মহামারীর মাঝে এই প্রস্তাব দিল দেশটি। অনুমতি পেলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে টুর্নামেন্ট হবে বলে জানিয়েছেন এসএলসি সভাপতি সাম্মি সিলভা। এবারের আইপিএল নিয়ে শুরু থেকেই ছিল অনিশ্চয়তা। করোনা ভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় আসর। এরপর দেশটিতে লকডাউন বৃদ্ধির পর অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মাঝে এমন প্রস্তাব দিল শ্রীলঙ্কা, যদিও কবে কিভাবে হবে সেটা বলেনি বোর্ডটি। করোনা ভাইরাস এখন পর্যন্ত শ্রীলঙ্কায় আক্রান্ত হয়েছে ২৩৭ জন আর মৃত্যু ৭ জনের। এই ছিল আজকের সব খবর জেরেসারেম। দর্শক, যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।